আগের এপিসোডে আমরা দেখেছি ক্যাপ্টেন কিম পার্কে ধরে ফেলে আর তাকে বলে তোমার সাহায্যে আমরা ওয়ান মেইন ডাটা সেন্টারের লোকেশন পেয়ে গেছি, কিন্তু আমাদের আসল টার্গেট হলো চেয়ারম্যান জিং এর কুপন লেজারটা। এই কথা বলে কিম নিজের হাত দিয়ে পার্কের শার্টের ভিতরে একটা হাইটেক অডিও এবং ভিডিও রেকর্ডার ডিভাইস ঢুকিয়ে দেয়। পার্কের একমাত্র কাজ হলো জিং এর অফিসে গিয়ে তার সব মুভমেন্ট গোপনে লাইভ রেকর্ড করা। অন্যদিকে ইতিমধ্যে চেয়ারম্যান জিং তার আলিশান কনফারেন্স রুমে নতুন ইনভেস্টরদের সাথে বড় একটা মিটিং করছে। সে নিজের চতুর বক্তব্য দিয়ে তাদের নতুন নতুন সব লোভনীয় অফার দেয়, যার মধ্যে কারোর জন্য রয়েছে ফ্ল্যাট, কারো বাচ্চা ফ্রি এডুকেশন ইত্যাদি ইত্যাদি। মিটিং শেষে জিং যখন তার লাক্সারিয়াস গাড়িতে করে অফিসের দিকে রওনা হয়, তখন পার্ক হুট করে তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। সে নিজের গাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা ফেক অজুহাত দেখিয়ে জিংয়ের সাথে গাড়িতে লিফটে যায়। কিন্তু ঠিক তখনই চেয়ারম্যান জিংয়ের কাছে মামা কিমের একটা এজেন্সির ফোন আসে। ফোনের ওপাশ থেকে খবর আসে যে ফেডারেল চিফ ওয়াংকে পুলিশ ঘুষ নেওয়ার অপরাধে অ্যারেস্ট করেছে। এই কথা শুনে জিং বুঝতে পারে যে জল অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। তাই সে পার্কের দিকে একটা রহস্যময় তীব্র দৃষ্টি তাকায়, আর এটা থেকে পার্কের বুকে রক্ত একদম হিম হয়ে যায়। এদিকে চেয়ারম্যান জিং নিজের অফিসে না গিয়ে সোজা তার আলিশান বাড়ির দিকে গাড়ি ঘোরায়। সে পার্কের সাথে নিয়ে নিজের রুমে ঢুকে আর সব জানালা দরজা খুব ভালোভাবে বন্ধ করে দেয়। পার্কের ভেতরটা তখন চরম ভয়ে শুকিয়ে যাচ্ছিল, কিন্তু সে কোনো রকম নিজের ইমোশন কন্ট্রোল করে স্বাভাবিক থাকার চেষ্টা করে। জিং তখন পার্কে তার বেডরুমের পিছনে একটা সিক্রেট রুমে নিয়ে যায়। সেখানে দেয়ালের আড়ালে লুকানো ছিল সেই মহামূল্যবান লেজার ডায়েরি। অন্যদিকে ক্যাপ্টেন কিম তার নিজের হেডকোয়ার্টারে বসে পার্কের বডিতে থাকা ডিভাইসের মাধ্যমে পুরো দৃশ্যটা বড় স্ক্রিনে লাইভে দেখছিল। জিং তখন পার্কের একদম কাছে এসে খুব ঠান্ডা গলায় বলে, কে তোমার সাথে আছে বা কে তোমার সাথে নেই সেটা খুব ভালো করে ভেবে চিন্তে ডিসিশন নাও। জিংয়ের এই হুমকি শুনে পার্ক নিজের মনে রিয়েলাইজ করে যে তার ডাবল গেম ইতিমধ্যে ধরা পড়ে যাচ্ছে। অন্যদিকে ক্যাপ্টেন কিম আর এক সেকেন্ডও দেরি না করে নিজের কমিশনারের কাছে গিয়ে জিংয়ের বাড়ির রেড দেওয়ার ফাইনালি পারমিশন চায়। এদিকে পার্কের খুশিতে তখন মাটিতে না পা পড়ছিল না, কারণ তার হ্যাকার বন্ধু সাকসেসফুলি জিংয়ের মেন অ্যাকাউন্ট থেকে $5 কোটি হ্যাক করে ফেলেছে। আজই ছিল এই জঘন্য অফিসের তার শেষ দিন, কিন্তু তার এই আনন্দ বেশি স্থায়ী হয় না, কারণ ক্যাপ্টেন কিমের সাথে সাথে পার্কে ফোন করে কঠোর অর্ডার দেয়। সে বলে রেড শুরু করার আগে তাকে ওই সিক্রেট রুম থেকে লেজারটি সশরীরে উদ্ধার করে বাইরে নিয়ে আসতে হবে। এখন পার্ক নিজের মনে না চাইলেও এই মারাত্মক রিস্কের কাজটি তাই করতে হয়, কারণ পুলিশ কাস্টডি থেকে ছাড়া পাওয়ার আর কোনো রাস্তা তার সামনে খোলা ছিল না। তবে ঠিক তখনই সিটির রাস্তায় এক ভয়ঙ্কর রক্ত হয়ে ঘটনা ঘটে। চিফ হুয়াং তখন পুলিশের কাস্টডি থেকে নিজের গাড়িতে ফিরছিলেন। তখন মাঝ রাস্তায় সে জিংয়ের ভাড়া করা পেশাদার খুনিদের অনবরত গুলিতে সেখানে মারা যান। চেয়ারম্যান জিং খুব ভালো করে জানতো যে তার নিজের পুরো ক্যারিয়ার এক সেকেন্ডে শেষ হয়ে যাবে। এখন এই ব্লাডি নিউজে ক্যাপ্টেন কিম প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে নিজের হাত টেবিলের উপর জোরে জোরে আঘাত করে এবং পুরো টিম নিয়ে ওয়ান নেটওয়ার্কে হেডকোয়ার্টারে রেড দেওয়ার জন্য রেডি হয়। আসলে লেজার খুঁজে না পর্যন্ত লিগালি জিংকে অ্যারেস্ট করতে পারবে না। এদিকে পার্ক আলিশান রুমের ভিতরে লেজারটা চুরি করতে গিয়ে হঠাৎ চেয়ারম্যান জিংয়ের একদম মুখোমুখি হয়ে যায়। আর কোনো উপায় না দেখে পার্ক এবার নিজের পিঠ বাঁচাতে নতুন একটা ইমোশনাল গেম খেলে। সে নিজের ভুল স্বীকার করে বেশ কান্নাকাটি করে ফেলে। পুলিশ তাকে ব্ল্যাকমেল করে এই কাজটি করতে বাধ্য করেছিল। এখন পার্কের এই সততা ও চোখের জল থেকে চেয়ারম্যান জিং তাকে শেষবারের মতো ক্ষমা করে দেয়। জিং পুলিশের হাত থেকে বাঁচাতে পার্ক একটা দ্রুত বুদ্ধি দিয়ে বলে, অরিজিনাল লেজারটা তোমার কাছে রাখবে আর সাদা একটা ডায়েরি নিয়ে পুলিশের হাতে সারেন্ডার করবে, যাতে পুলিশ একবারে কনফিউজড হয়ে যায়। কিন্তু পার্ক আসলে আড়ালে জিংয়ের চোখে ফাঁকি দিয়ে নিজের হাতে কৌশলে আসলে লেজারটা পকেটে ঢুকিয়ে নেয়। এরপর জিংয়ের ডেরা থেকে পালানোর সময় পার্ক পার্কিং লটে এসে দেখে গাড়ির ভিতরে জিংয়ের কিছু গুন্ডা অলরেডি অস্ত্র হাতে বসে আছে। তারা পার্ককে জোর করে গাড়িতে তুলে ওখান থেকে কিডন্যাপ করে এক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ক্যাপ্টেন কিম নিজের গাড়ি নিয়ে অনেক চেষ্টা করে পার্কের রাস্তা থেকে উদ্ধার করতে পারে না। ততক্ষণে জিং তাদের মেইন ডেটা সেন্টার সব তথ্য পার্মানেন্টলি ডিলিট করে দেয় আর মেইন অ্যাকাউন্ট থেকে সব টাকা ভ্যানিশ করে দেয়। জিং নিজের প্রাইভেট বিমানে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং পুলিশের পুরো মিশনটা পুরোপুরি ফেল করে। ফলে কমিশনার ক্ষিপ্ত হয়ে কিমকে ফিনান্সিয়াল ক্রাইম থেকেও অন্য এক ডিপার্টমেন্টে বদলি করে দেয়। এবার এই ঘটনার পর দেখতে দেখতে প্রায় 1 বছর সময় পার হয়ে যায়। হঠাৎ একদিন আন্তর্জাতিক সংবাদে বড় খবর আসে যে চেয়ারম্যান জিং ইয়াংবেলের আর মামা কিমের ক্ষত বিক্ষত লাশ ভিয়েতনামের এক জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। সাধারণ মানুষ আর পুলিশ ডিপার্টমেন্ট এই খবর থেকে ধরে নেয় যে ওয়াং নেটওয়ার্কের আধিপত্য আসলেই মারা গেছে। কিন্তু ক্যাপ্টেন কিম নিজের মন থেকে এই খবর বিশ্বাস করতে পারছিল না। পার্ক জোহান ততদিনে তার সেই পুরাতন কিডন্যাপ ইনজুরি কাটিয়ে এখন সুস্থ হয়ে উঠেছে। ক্যাপ্টেন কিম একদিন পার্কের সাথে এক গোপন জায়গায় দেখা করে জানায় যে আজও সে জিংকে আড়াল থেকে ট্র্যাক করে যাচ্ছে এবং তার দৃঢ় বিশ্বাস জিং এখনো ফিলিপাইনে বেঁচে আছে।
সেই কথোপকথন কিছুক্ষণ পর দেখা যায় লেফটেন্যান্ট শিজেমা তার 3 মাসের ছুটি পারমিশন বাতিল করে ক্যাপ্টেন কিমের আন্ডারগ্রাউন্ডের টিমে আবারও জয়েন করে। তাদের নতুন মিশন হলো যে কোনো মূল্যে ফিলিপাইনে গিয়ে জিংকে খুঁজে বের করা। আসলে জিং তখন ফিলিপাইনে এক সিমসাম শহরে নতুন করে ভয়ানক মাস্টার প্ল্যান সাজাচ্ছিল। সে ওখানকার এক প্রভাবশালী পলিটিক্যাল লিডারের সাথে গোপনে মিটিং করে এবং তাকে $6 বিলিয়ন এক বিশাল ফেক ইনভেস্টমেন্টের জন্য প্রস্তাব দেয়। জিংয়ের টার্গেট এবার আরও অনেক বড়। সে এবার পুরো ফিলিপাইনের সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার ফাঁদ পাচ্ছে। অন্যদিকে ক্যাপ্টেন কিম আর তার ইন্টেলিজেন্ট টিম জিংয়ের সবগুলো অফিস ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি খুঁজে বের করে এবং একটা একটা করে সার্ভিস হ্যাক করতে থাকে। এই গোপন অ্যাকাউন্টের সূত্র ধরে তারা খুব দ্রুতই জিংয়ের পার্সোনাল উকিলকে খুঁজে পেয়ে যায়। এভাবে জিংকে আবারও নিজেদের তৈরি জালের ভেতরে আনতে নতুন করে হাইটেক ডিজিটাল লড়াই শুরু হয়। ক্যাপ্টেন কিম জিংকে ফাঁদে ফেলার এবার নতুন দুর্দান্ত চাল চালে। সে নিজেকে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন সাকসেসফুল স্টুডেন্ট এবং বেআইনি স্টক বিজনেসের বড় গডফাদার হিসেবে নিজেকে পরিচয় দেয়। জিংয়ের উকিলের সাথে দেখা করে বেশ আত্মবিশ্বাসের সাথে বলে যে সে জিংয়ের আটকে থাকা সব ইলিগাল টাকা মাত্র কয়েক মিনিটে রিলিজ করে দিতে পারবে। জিং নতুন করে নিজের টাকা লোভে পড়ে এই ছদ্মবেশী পিটারের সাথে সরাসরি দেখা করতে রাজি হয়। ক্যাপ্টেন কিম তখন ফিলিপাইনে এক বিশাল ফেক থিম পার্ক বানানোর প্রপোজাল দেয় এবং জানায় যে এখান থেকে কয়েক গুণ বেশি সরকারি টাকা লুট করা সম্ভব। জিংয়ের চোখে তখন আরও কোটি কোটি ডলারের স্বপ্ন চকচক করতে থাকে। পরের দিন সকালে ফিলিপাইনের এক 5 স্টার লাক্সারি হোটেলে ক্যাপ্টেন কিম আর চেয়ারম্যান জিং সামনাসামনি দেখা করে। কিং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জিংকে তার ল্যাপটপে স্ক্রিনে দেখায় যে সে কীভাবে ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে $6 বিলিয়ন এদিক ওদিক করে জিংয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবে। তবে কিম জিংয়ের সামনে একটা কঠিন শর্ত দেয়। সে বলে যতক্ষণ না ফিলিপাইনে এই টাকাগুলো ফিজিক্যালি আসছে ততক্ষণ সেগুলো কিমের কন্ট্রোল করা অ্যাকাউন্টে সিকিউর থাকবে। এসব শুনে জিং মনে মনে কিছু একটা সন্দেহ করলেও সেই বিশাল অঙ্কের টাকার কাছে সে নিজের বুদ্ধি পুরোপুরি লোপ পায়। সে ছদ্মবেশে কিমকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করে। কিন্তু সে জানতো না যে চারদিকে গোয়েন্দা এক অদৃশ্য দেয়ালে অলরেডি তৈরি করে রেখেছে। এবার ফিলিপাইনে সেই হাইটেক খেলা এক নতুন চমক মোড় আসে। চেয়ারম্যান জিং ফিলিপাইনের ডেরায় হঠাৎ করে পার্কের মামা কিমের হাজির হয়। আসলে ভিয়েতনামে লাশের খবরটা যে জিংয়ের সাজানো নাটক ছিল তা এদের উপস্থিত দেখে পুরোপুরি বোঝা যায়। জিংয়ের বডিগার্ডে পার্কের বাইরে একটা নতুন গাড়ি বসে ভিতরে জিংয়ের সাথে কথা বলতে যায়। জিং তখন রুমে বসে ল্যাপটপ স্ক্রিনে মনিটর করছিল। স্ক্রিনে অদ্ভুত একটা কোডিং দেখে জিনের মনে হুট করে তীব্র সন্দেহ দানা বাঁধতে শুরু করে। সে নিজের আইটি নেটওয়ার্কে চেক করে মুহূর্তের মধ্যে পার্কে ডিটেক্ট করে ফেলে। সে যে আড়াল থেকে ক্যাপ্টেন কিমের মেন অ্যাকাউন্ট কিছু একটা হ্যাক করতে চলছে। আসলে পার্ক তখন বাইরের গাড়িতে বসে হ্যাকিংয়ের মাধ্যমে জিংয়ের পুরো $6 বিলিয়ন ট্রান্সফার করে নিজের দখল করার চেষ্টা করছিল। জিং পার্কের ডবল ক্রসিংয়ের কথা জানতে পেরে রাগের মাথায় নিজের পকেট থেকে বন্দুক বের করে ফেলে এবং মামা কিমকে তখনই খতম করে দেয়। ঘরের পরিবেশটা তখন রক্ত আর আতঙ্কে থমথম। কিমকে তখন বন্দুকের মুখে বাধ্য করা হয় ফিলিপাইনের প্রত্যেকটি সব টাকা জিংয়ের পার্সোনাল অ্যাকাউন্টে ইমিডিয়েটলি ট্রান্সফার করতে হবে। ক্যাপ্টেন কিম নিজের কম্পিউটারে বসে টাকা ট্রান্সফার করার সময় কৌশলে তার নিজের লাইভ লোকেশন আর তার ব্যাকআপ টিমের সদস্যের কাছে পৌঁছে দেয়। তবে জিং তখনই তার সেই হ্যাক করা বিপুল অঙ্কের টাকাগুলো অ্যাকাউন্টে কনফার্ম দেখে খুশিতে গাড়িতে উঠে বসে। তবে ঠিক তখনই কিম তার আসল খেলা শুরু করে। কিম তখন জিংয়ের সামনে এসে হাসতে হাসতে বলে, তুমি কি সত্যি ভেবেছিলে 1 বছর পর তোমাকে খুঁজে পেয়ে আমি শুধু খালি হাতে এসেছি? আসলে পার্ক কিমের অ্যাকাউন্টে হ্যাক করতে গাড়ি বা রুমে বসেনি, বরং সে জিংয়ের মেইন সার্ভারে ঢুকে সব টাকা আবার সাধারণ মানুষের কাছে রিলিজ করে দেওয়ার জন্য সিস্টেম রেডি করে রাখছিল। জিং যখন নিজের মোবাইল স্ক্রিন চেক করে তখন দেখে তার অ্যাকাউন্টের সব অর্থ পলকের মধ্যে উধাও হয়ে গেছে। তখন তার মাথার রক্ত রাগে টকবক করতে থাকে। এবার ক্যাপ্টেন কিম সেই গোপন সিগন্যাল পাওয়া মাত্রই গোয়েন্দাদের মেন রেস্কিউ টিম জিমের গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক ভয়ঙ্কর গোলাগুলি আর টান উত্তেজনার লাইভ অ্যাকশন। জিং নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে পার্কে বন্দুকের মুখে জিম্মি করে দ্রুত একটা স্পোর্টস গাড়িতে উঠে সেখান থেকে পালাতে থাকে। ক্যাপ্টেন কিম তার পুরো টিম নিয়ে অন্য একটা রাস্তায় গাড়ি নিয়ে তাদেরকে তীব্র গতিতে ধাওয়া করে। ফিলিপাইনের মাঝ রাস্তায় জিং এর ড্রাইভার পুলিশের গুলিতে স্পটে মারা যায় আর তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে। ফাইনালি চেয়ারম্যান জিং নিজের রক্তাক্ত শরীর নিয়ে তার শেষ শক্তি দিয়ে লেদার ডেটকে চেপে ধরে শেষবারের মতো পালানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ফিলিপাইনে পুরো রাস্তায় পুলিশ বাহিনীতে ঘিরে রয়েছে। অবশেষে সেই আন্তর্জাতিক স্ক্যামার চিফ ইয়াং আইনের লোহার শিকলে শক্তভাবে বন্দী হয়ে যায়। এই পুরো মিশনের সবচেয়ে বড় পাওনা হলো জিং এর গোপন সার্ভার থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ টাকা, যেটাকে কুরিয়ার সেই 40,000 সাধারণ মানুষকে আবারও ফিরিয়ে দেওয়া হয়। জিং-এর লেদার থেকে পাওয়া সকল তথ্যের মাধ্যমে দেশের বড় বড় দুর্নীতিবাজকে পুলিশ একসাথে অ্যারেস্ট করে ফেলে। ক্যাপ্টেন কিম, লেফটেন্যান্ট সিং আর পার্কের যৌথ পরিশ্রমে এভাবে এক বিশাল অন্ধকার সাম্রাজ্যের চূড়ান্ত অবসান ঘটে।
তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে কখনোই ভুলবেন না। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।